বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট অনুযায়ী বর্তমান রাজনৈতিক চিত্র হচ্ছে, বর্তমানে কোটা সংস্কার আন্দোলন ছাড়া আর রাজনৈতিক মাঠে এমন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আছে বলে আমার মনে হয় না। রাজনৈতিক কোনো সংবাদ পেতে হলে শুধু কোটা সংস্কার আন্দোলনটা ছাড়া আর অন্য কিছুই চোখে পড়ে না। বিভিন্ন কারণবশত বাংলাদেশের সংবাদপত্র এবং মিডিয়াগুলোর উপর সাধারণ মানুষের আস্থাহীনতার কারণে এখন সাধারণ মানুষ আসলে এই রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণগুলো এগুলো আসলে টিভি সাংবাদিকদের মুখে না শুনে বিভিন্ন কিছু ইউটিউবিং বা ইউটিউবারদের মুখেই শুনতে বেশি পছন্দ করেন এবং বিশ্বাসযোগ্য মনে করেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সাংবাদিক ইলিয়াস হোসেন, ডক্টর কনক সরোয়ার, পিনাকি ভট্টাচার্য, জাহিদুর রহমান, শাহেদ আলম সহ আমার এই মুহূর্তে নাম মনে আসছে না, এরকম অনেকেই আছেন যাদের ব্যাখ্যা বিশ্লেষণগুলো আসলে আমিও শুনি, নিয়মিতই শুনি। কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের এই অবস্থায় হঠাৎ করে আমার একটা ভিডিও সামনে আসলো। পিনাকি ভট্টাচার্য বিপি নুরুল হক নূরকে নিয়ে কথা বলছেন। বিপি নুরুল হক নূরও রাজনৈতিক মাঠে এমন একজন পরিচিত মুখ যিনি এই কোটা সংস্কার আন্দোলন থেকেই উঠে এসেছেন এবং এত জনপ্রিয়ভাবে উঠে এসেছেন যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই বিপি নুরুল হক নূরকে চিনেন। কিন্তু সম্প্রতি দুজনের মধ্যে এই কোটা সংস্কার আন্দোলনের মাঝখানে এসে দুজনের মধ্যে যেই বাক বিতণ্ডা বা কথা পাল্টা কথাগুলো এখন চলছে, এগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেকে আবার আমাকে দালাল বলবেন বা অনেকে কমেন্টসে দালালও বলছেন। আসলে বাংলাদেশে দালালের মূল্য অনেক বেশি, কিন্তু ঠিকমতো দালালি করতে পারি না বিদায় হয়তো আমার চ্যানেলটা আজ বেশি বড় হয়নি। পিনাকি ভট্টাচার্য বিপি নুরুল হক নূরকে নিয়ে যে অভিযোগগুলো করছেন তার মধ্যে সবচেয়ে বড় অভিযোগটি উনি করছেন মেহেদী সাফাতির সাথে তার বৈঠকটা নিয়ে। এবং পিনাকি ভট্টাচার্য আসলে এটা প্রমাণ করতে চেয়েছেন যে বিপি নুরুল হক নূর এই মেহেদী সাফাতির সাথে বৈঠক করেছেন এবং এটা নিশ্চিত। আর সাংবাদিক কনক সরোয়ারের একটা টিভি শোতে লাইভে এসে বিপি নুরুল হক নূর এর সম্পূর্ণ উল্টো বিরোধিতা করেছেন এবং তিনি বলেছেন যে এগুলো সবগুলো এডিটিং করা বানোয়াট। এখন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বিপি নুরুল হক নূরের যে অবস্থান, এই অবস্থান অনুযায়ী বাংলাদেশে বসে বাংলাদেশের রাজনীতিতে কতটুকু শক্ত ভূমিকা পালন করতে পারে আসলে সে। এমনকি পিনাকি ভট্টাচার্য তার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছেন এর পূর্বেও, যে তার যে ফান্ডে যে টাকাগুলো মানুষ দিয়েছে সেই টাকা সে সঠিকভাবে হিসাব রাখতে পারেনি বা তার দলীয় কার্যকলাপে সেটা রাখতে পারেনি। আসলে টাকা পয়সা এমন একটা জিনিস, একটা রাজনৈতিক দল চালাতে গেলে কি পরিমাণ টাকা খরচ হয় যে রাজনৈতিক দল পরিচালনা করে একমাত্র সেই জানে। তাছাড়া তারা যেরকম হামলা মামলার শিকার হয়েছে ওই অবস্থায় অনেক টাকা খরচ হওয়ার কথা, হয়তো অনেকে হিসাব করে খরচ করেছেন, উনি ব্যয় হিসাবে খরচ করেছেন, এতটুকুই। আর নিজের জন্য যদি কিছু করে সেটাও দোষের, খুব বেশি দোষের কিছু নয়। রাজনৈতিক নেতৃত্ব দিতে হলে তার নিজেরও কিছু অবস্থান থাকা জরুরি। তার কাছে যেহেতু সুযোগ রয়েছে, টাকার একটা অ্যামাউন্ট আছে, সে অবশ্যই সেখান থেকে সুযোগ নিতে পারে। পূর্বে দেখেছি আমরা যতগুলো বাংলাদেশের ঘটনাবলীগুলো চলতো, প্রত্যেকে বিপি নুরুল হক নূর তার পেজ থেকে সরাসরি উপস্থিত থেকে রাজপথ কাঁপাতো। পিনাকি ভট্টাচার্য এরা ইউটিউবে মানুষদেরকে অনেক উদ্বুদ্ধ করতো। কিন্তু এখন এই অবস্থায় আসলে তারা দুজন, একজনকে একজন কিভাবে গাইল করা যায়, একজনের থেকে মানুষকে অন্যজনের বিমুখ করা যায় সেটা নিয়েই ব্যস্ত। আসলে আমি সবসময় বলে থাকি, আওয়ামী লীগ বাংলাদেশে স্মার্ট একটা পলিটিক্স করে এবং তারা স্মার্ট রাজনীতিবিদ। এর একটা কারণ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা কোনো মিডিয়া এখন সরকারের বিরুদ্ধে কথা বলার সামান্যতম সাহস নেই। যে কয়টা ইউটিউব চ্যানেল বা যে কয়জন বাইরে থেকে বসে কথা বলছে, তাদের দুজনের মধ্যে কিভাবে দ্বন্দ্ব তৈরি করা যায় সেটাও কিন্তু আওয়ামী লীগ ভালোভাবে বুঝে। এই কারণে অনেকে আমাকে দালালও বলেন,
কিন্তু আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি এতটুকু বুঝেছি বা এতটুকু বুঝি, আওয়ামী লীগ সত্যিকার অর্থে বাংলাদেশে একটা স্মার্ট রাজনীতিবিদ বা রাজনৈতিক দল। তাদের রাজনৈতিক প্রজ্ঞা আসলে যথেষ্ট, এর বেশি কিছু বলা সম্ভব নয়। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।